আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মিস্টার সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, বাসাবাড়ি, অফিসেও পানি। চট্টগ্রামে পানিবন্দী ৮ লাখ মানুষ, ৭ জেলায় খাদ্য সংকট। কালো ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে জলাবদ্ধতা, ভোগান্তি। পানিবন্দী মানুষের জীবন সম্পদ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর। ফিরতে হবে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায়। জাতীয় সংসদ প্রাঙ্গণে সমাহিত সাবেক স্পিকার জমির উদ্দিন। শোক প্রস্তাব শেষে অধিবেশন মুলতবি, কাল বিএনপির শোক। দর্শক শুনছিলেন মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অফিসগামী ও সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীরগতিতে চলাচল করেছে যানবাহন। নগরবাসী বলছে, বারবার জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দেওয়া হলেও ভোগান্তি কমেনি জনগণের। শফিকুল আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। এটি কোনো প্রত্যন্ত গ্রাম নয়। এই দৃশ্য দিনভর দেখা গেছে তিলোত্তমা ঢাকায়। টানা বর্ষণের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল থেকে রাজধানীর জনজীবন ব্যাহত হয়। প্রধান সড়ক ও অলিগলির অনেক অংশ পানিতে তলিয়ে যায়। বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমন্ডি ২৭, নিউ মার্কেট, গ্রিন রোড, মতিঝিল, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি জমে যায়। এ সময় জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে। সেই সাথে রাস্তায় গাড়ি বিকল হয়ে আটকে পড়ায় ভোগান্তি ছিল চরমে। অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন সেই 2 ঘন্টার বেশি হয়ে গেল, 2.5 ঘন্টা ধরে এখন এই রাস্তার মধ্যে পুরাপুরি খালি দোয়া পড়ছি যে যাতে গাড়িতে অ্যাটলিস্ট পানি না ঢুকে, নাহলে গাড়ি বন্ধ হয়ে গেলে আরো বেশি দুর্ভোগ পড়ে যাব। এখন বৃষ্টিও কমছে না। আমি সকালে 9টা থেকে এখানে আছি, এখন বোধহয় 1টা বাজে। আমরা এয়ারপোর্ট গেছিলাম, তো আমাদের যাত্রী বাহিরে যাবে, তো আসার পথে 10 নম্বর পর্যন্ত আসতে পারছি। টানা বৃষ্টিতে রাজধানীর এমন দৃশ্য হরহামেশা ধরা পড়ে, তবে নিরসনে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন নগরবাসী। এখানে 3-4টা হাসপাতাল আছে, আপনার এই রোগী নিয়ে যাইতে যাইতে তো হাসপাতালের রোগী গাড়িতে বসে মারা যায়। যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজে কাজ হয় বা সিটি কর্পোরেশনের কাজ হয়, কোনো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমরা প্রজেক্টে পাই না। এই যে দেখেন আজকে যে দুর্ভোগ, আজকে যে মানুষের অসুবিধা, এটা তো সিটি কর্পোরেশনের জন্য হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ হওয়ার কারণে আজকে এই অবস্থা। এটা আমার মনে হয় না শহরে এটা কোনোদিন কেউ ঠিক করতে পারবে। অপরিকল্পিত নগরায়ণ ও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বারবার জলমগ্ন হয়েছে রাজধানী ঢাকা, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। রাজধানী ঢাকার মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে অভিজাত বনানী এলাকা, সর্বসাধারণের প্রত্যাশা সরকার সঠিক পদক্ষেপের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রামেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে বিপাকে আছে কক্সবাজারের প্রায় 2.5 লাখ মানুষ। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে 11 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পার্বত্য বান্দরবান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে মানুষের হাহাকার। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রতিটি ভবনের নিচতলা পানিতে ডুবে আছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর দিন পার করছেন। কোনো আর্থিক সাহায্য কিছু পাইতেছি না, কারণ আমরা এখানে আছি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি
একদম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। সড়কে পানি ওঠায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘরের থেকে বেরিয়ে খেলতেও পাচ্ছি না, প্রাইভেটেও যেতে পাচ্ছি না, অনেক পানি আর বৃষ্টির পড়তেছে। মসজিদে সব জায়গায় রাস্তাঘাটে পানি, কোনো খাদ্য খারাপ হচ্ছে না। জেলার বাঁশখালীতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম বাঁশখালী সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। রাঙামাটির বাঘাইছড়িতে পানি ধীরগতিতে কমলেও কয়েকশো পরিবার এখনও পানিবন্দী আছে। পানি কমছে খাগড়াছড়িতেও। 3 দিন ধরে পানিবন্দী আমরা সরল জালিয়াঘাটা বাসিন্দারা, আমরা এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি। শতকরা 85 জন লোক পানিবন্দী, এরা খাবার তো নাই। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ দিন পার করছেন কক্সবাজারের 2.5 লাখ মানুষ। জেলা সদর রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। বেশি কষ্টে মানুষ, আমরা নৌকা নিয়ে অনেক কষ্ট করে বের করছি। বেগুন ডুবি যাই গই এরা আর তো মাছুর আসুর একটা নৌকা নাই। আস ওয়ালার গাতুয়ারি না ডুফিয়াটার কিচ্ছু নাই, এক গালা গালা পানি আশকুর হড়া গরসল হড়া কি হড় হন্নের। হবিগঞ্জ সদরের কালীগঞ্জে 25টি গ্রামের 50,000 মানুষ পানিবন্দী আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে থাকা বানভাসীরা। জেলায় 1500 হেক্টর আউশ ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা বাড়ি ঘর উষা গায়ে জমি আমরা পানির তলে। আমাদের চাউল ডাল অনেক কিছু মাদ্রাসার ভিতরে ছিল, যেখানে রান্না করা হয় ওইখানে ছিল, সবকিছু পানির নিচে বর্তমানে। ভারী বৃষ্টি না হলেও সুনামগঞ্জের সুরমা নদীর পানি 2টি পয়েন্টে 10 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ সব শ্রেণীর মানুষ। নাদিরা সুলতানা, RTV। আগামী 2-1 দিন সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 2 দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। সেক্ষেত্রে নতুন এলাকায় বন্যা বাড়তে পারে। রোববার ঢাকায় সর্বোচ্চ 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে এটা আরও 48 ঘন্টা আমরা আশঙ্কা করছি। তবে দক্ষিণাঞ্চল বৃষ্টিপাতের ভারী বৃষ্টি কমে আসছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্ক সংখ্যা জারি করেছি। পরবর্তী 24 ঘন্টা তো বৃষ্টিপাত থাকবে, তবে এ সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা কমে আসবে। অতিবৃষ্টি থেকে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। এর আগে সচিবালয়ে এক বৈঠকে ঢাকার আমিনবাজার ও মাতোয়াইলে 2টি আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা, পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সমবেদনা জানান তিনি। শোক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের এই সাফল্যে গর্ব প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মেধার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলের সাফল্য কামনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে স্বর্ণপদক জয়ী ও 3 শিক্ষার্থীকে ল্যাপটপ এবং প্রতিনিধি দলের অন্য সদস্যদের বই উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশে এআই অলিম্পিয়াড আয়োজনের বিষয়েও সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি। এবার অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার আইনি সুযোগ নেই। দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে আরও বেশ কয়েকটি নতুন মামলায় শেখ হাসিনা আসামি হচ্ছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। জিয়া মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডিসেম্বরে দেশে ফিরছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হবেন তিনি। আহ্বান জানিয়েছেন নির্বাসনে থাকা তার দলের নেতাদেরও। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক এক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেশে ফেরার এমন সময় বেঁধে দিয়েছেন শেখ হাসিনা। অথচ জুলাই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করার মামলায় রয়েছে মৃত্যুদণ্ড। বিচারাধীন আরও বেশ কয়েকটি। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরাটা কতটা বাস্তব, এ নিয়ে দুপুরে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে, দিলে সরকারকে দিতে হবে। সো এখানে আইনগত উনি এসে আত্মসমর্পণ করবে এরকম আইনগত সুযোগ নাই। এ সময় গুম খুনের আরো বেশ কয়েকটি নতুন মামলায় শেখ হাসিনা ও তার দলের ঊর্ধ্বতন নেতারা আসামি হচ্ছেন বলে জানান তিনি। সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে, তো সেখানেও কিন্তু তার দায় আছে। গুমের অনেক মামলায় তিনি আসামি হবে না। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার। আরো বলেন, দল হিসেবে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় শিগগির আওয়ামী লীগের বিচারও শুরু হবে। আওয়ামী লীগ দল হিসেবে তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছে, প্রাথমিক সংশ্লিষ্টতা পাচ্ছে। এদিকে সম্প্রতি তদন্ত শেষ হওয়া শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। 21 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে প্রসিকিউশন। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। দলীয় নেতাকর্মী ও সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণে শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি, স্পিকার ও বিভিন্ন রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিস্তারিত অভি আরিফের রিপোর্টে। শেষবারের মতো কফিনে করে দীর্ঘদিনের কর্মস্থল জাতীয় সংসদ প্রাঙ্গণে এলেন সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দক্ষিণ প্লাজায় রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য সহ আরও অনেকে। বিএনপি নেতারা বলেন, তার মতো বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদের শূন্যস্থান কখনো পূরণ হবে না। দলের প্রতি তার একাগ্রতা, নিষ্ঠতা ও ত্যাগের কথা স্মরণ করেন নেতারা। একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদীর একজন বড় সৈনিক ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং যার জন্য উনি কাজ করে গেছে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমিরুদ্দিন সরকার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর 4:15টায় মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। রাষ্ট্রীয় ও দলীয় আনুষ্ঠানিকতা শেষে সংসদ প্রাঙ্গণে তাকে শায়িত করা হয়। অভি আরিফ, আরটিভি, ঢাকা। সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে। বিকেলে সংসদ অধিবেশনে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে এ শোক জানানো হয়। পরে মোনাজাত শেষে সাবেক স্পিকারের প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মুলতবি করা হয়। এর আগে জমিরুদ্দিন সরকারের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহ সংসদ সদস্যরা। এতে ডাক্তার শফিকুর রহমান বলেন, মজলুম নেতাদের জন্য বিনা খরচে আইনি লড়াই করেছেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায় ও গণতন্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একদিনের এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় জমিরুদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের অসামান্য অবদান ছিল। শোক দিবস পালন করা হবে। শোক দিবস এদেশের প্রত্যেকটি স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলন, অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, আইনি লড়াই, কোনোটাতেই তিনি পিছ পা হননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সারা দেশব্যাপী, ঢাকা সহ সারা দেশের শোক দিবস পালন করা হবে। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। এছাড়া 24 ঘন্টায় 90টি শিশু হামে আক্রান্ত হয়েছে। 849টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 883 শিশু। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 664 শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 94টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট 758 শিশু। দেশের মানুষের স্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে কাজ করবে সরকার, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আইএমএফের সাথে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়নি বলেও জানান অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী আরও বলেন, আইএমএফ এর 5ম ও 6ষ্ঠ কিস্তি নিয়ে ভাবছে না সরকার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে ভিসা নীতির পরিবর্তন প্রয়োজন, ফলে দেশে বিনিয়োগ বাড়বে। যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি, তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুজিব বর্ষের নামে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় 983 কোটি টাকা খরচ করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ অধিবেশনে রংপুর 3 আসনের সদস্যের প্রশ্নের জবাবে তথ্য জানান তিনি। বলেন,
তৎকালীন প্রধানমন্ত্রীর 1 বছরে শুধু খাবার বিলি হয়েছে 35 কোটি টাকা। অতীতের মতো কারো পক্ষে আর ব্যাংক দখলের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে না। এ সময় যোগ্যতার ভিত্তিতে বিএসইসিতে নিয়োগের ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গত 5 বছরে শেয়ার বাজারে যতটা উন্নতি হয়নি, নতুন কমিশনের অধীনে 2 মাসেই তা হয়েছে। এছাড়াও যুক্তরাজ্য ও হংকং সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন বলেও জানান তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কস্টার্জিত জয়ের পর শুরু হয়েছে নতুন বিতর্ক। মিশর ও কেপ ভার্দে ম্যাচের পর এবার আলোচনার কেন্দ্রে সুইস ফরওয়ার্ড ব্রিল অ্যাম্বোলোর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ ছড়িয়ে পড়লেও সেগুলোর কতটা বাস্তব আর কতটা ভুল ব্যাখ্যা? ফিফার ল অব দ্য গেম এবং VAR প্রোটোকল কি বলছে? ফিফার নিয়মের আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন মুমসাদ দিনুরি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ যেন বিতর্কেরই আরেক নাম। প্রতিপক্ষ বদলাচ্ছে, মঞ্চ বদলাচ্ছে, কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। যদিও এখন পর্যন্ত ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনার পক্ষে ইচ্ছাকৃতভাবে পক্ষপাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবারের বিতর্কের সূত্রপাত সুইসদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের 72তম মিনিটে। পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো ফাউলের সিদ্ধান্ত দেন আর্জেন্টিনার হোল্ডিং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিপক্ষে। রেফারির শুরুর ভাবনায় ছিল পারেদেস ফাউল করেছেন এমবোলোকে, কিন্তু VAR গিয়ে সিদ্ধান্ত পাল্টে যায়। রিপ্লেতে দেখা যায় বডি কন্ট্যাক্ট হওয়ার আগেই এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করেন। নতুন VAR প্রোটোকল অনুযায়ী কোনো খেলোয়াড় ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করলে রেফারি যদি ভুলবশত প্রতিপক্ষকে শাস্তি দেন, তাহলে VAR সেই সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। এক্ষেত্রে যদি প্রমাণ হয় যে আসলে কোনো ফাউল হয়নি, বরং ভুক্তভোগী ইচ্ছাকৃতভাবে সিমুলেশন বা ডাইভ দিয়েছেন, তাহলে প্রথমে প্রতিপক্ষের হলুদ কার্ড বাতিল করা হবে। এরপর সিমুলেশন করা খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হবে, আর সেটি যদি হয় তার দ্বিতীয় হলুদ কার্ড, তাহলে স্বাভাবিকভাবেই তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়বেন। সুইস ফরওয়ার্ড এমবোলোর ক্ষেত্রে ঠিক এই নিয়মেরই প্রয়োগ ঘটেছে। এর আগে শেষ 16-এ আর্জেন্টিনার সঙ্গে মিশরের বাতিল হওয়া গোলটি নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়। VAR দেখা যায় গোলের বিল্ড আপে মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে ফাউল করেন। সেই কারণে রেফারিকে অনফিল্ড রিভিউয়ের পরামর্শ দেয় VAR। রিপ্লে দেখে গোল বাতিল করেন রেফারি এবং আর্জেন্টিনা পায় ফ্রি কিক। ফিফার VAR প্রোটোকল বলছে, গোলের বিল্ড আপে যদি স্পষ্ট ফাউল শনাক্ত হয় তাহলে গোল বাতিল করা বৈধ। অর্থাৎ রেফারি ও VAR যদি নিশ্চিত হন যে বিল্ড আপে ফাউল হয়েছে, তাহলে ফিফার ল অব দ্য গেম অনুযায়ী গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক। মুমসাদ দিনুরি, RTV। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।